আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। কুড়িগ্রামে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, সুনামগঞ্জে অপরিবর্তিত থাকলেও সিলেট শহরে উন্নতি। ভারতের সাথে সম্পর্ক বৈরী করে বিএনপি দেশের ক্ষতি করছে মন্তব্য, বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব চায় বললেন কাদের। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ, অ্যান্টিগায় টাইগারদের অনুশীলন। এবং সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শেষ শ্রদ্ধায় সিক্ত কবি অসীম সাহা 21-এ পদকপ্রাপ্ত গুণীর কাজগুলো নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সিলেট শহরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলে পানি বাড়ছে। মূল শহর থেকে পানি নামতে শুরু করলেও জেলায় এখনও 8 লাখ মানুষ পানিবন্দী। কুড়িগ্রামে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সাদিকুর রহমান সাকি, একে মুহিম ও শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিলেটে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফা বন্যায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। পাহাড়ি ঢল আর বৃষ্টিপাত কমায় এখন কিছুটা স্থিতিশীল পরিস্থিতি, তবে নিম্নাঞ্চলে বাড়ছে পানি, বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। আমরা ইট পালঙ্গের তলে দিয়া ইট দিয়ে আমরা কিছুই বাসাইতে পারি না, সেই পানির তলে আমরা খালি তোমার ফিন্তের কাপড়টা লিয়ে বাসাতে পারি। মালগুলো আপনার নষ্ট হয়ে গেছে, এখন আপনার মনে করেন মালগুলো ব্যস্ত যেতেছি। পথ বন্ধ, পানি হয়ে পড়ে গেছে, কাস্টমার নাই, চলার মতো জো নাই। বৃষ্টিপাত কম হওয়ায় পরিস্থিতি উন্নতির আশা করছে পানি উন্নয়ন বোর্ড। গত 2 দিনের বিবেচনা করলে বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেছে। যদি এইরকম বৃষ্টিপাতের কম গড়টা আরও কয়েকদিন মেনটেন হয়, তাহলে আশা করা যায় সিলেট অঞ্চলের যে বন্যার প্রাদুর্ভাবটা সেটা কিছুটা হলেও কমে আসবে। সুনামগঞ্জের 7টি উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। 1078টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন 6.5 লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 18,500 মানুষ। যে কোনো দুর্যোগের সময় আমরা সরকার, সমাজ এবং আমাদের দলের নেতৃবৃন্দ এবং এনজিও জিও সবাই মিলে বিত্তবান এবং যারা সামর্থ্যবান আছেন, যার অর্থ আছে তার অর্থ দিয়ে, যার শক্তি আছে তার শক্তি দিয়ে, যার জিনিসপত্র আছে জিনিসপত্র দিয়ে, যার বাহন আছে বাহন দিয়ে, সব কিছু দিয়ে আমরা সাহায্য করতে চাই। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাড়িঘর ভাসি যাওয়া, মানুষ ভাসি যাওয়া, সব ভাসি যাওয়া পদ্ধতি না, মানুষ কিভাবে বাঁচবে, জনগণ বাঁচবে কিভাবে? ঘর বাড়ি তো সব চলে গেল। হাঁস মুরগি ছাগল ভাই ঘর একবারে ডুবে চলে গেছে। জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। সিলেটে বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ সহ বিস্তারিত সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? দোলা, আপনি যেমনটি বলছিলেন যে দ্বিতীয় দফা বন্যায় আসলে সিলেট এবং সুনামগঞ্জ আক্রান্ত, এবং এইবারকার যে বন্যাটি হয়েছে সেটা হচ্ছে ঈদুল আজহার যে দিনটি ছিল, এই দিনটি থেকে আসলে বন্যা পরিস্থিতির অবনতি হয় এবং মানুষের যে স্বাভাবিক আনন্দ ছিল সেটা কিন্তু অনেকটা ফিকে হয়ে গেছে। জেলার প্রায় 13টি উপজেলার পাশাপাশি সিটি কর্পোরেশন এলাকার বেশিরভাগ অংশ কিন্তু পানিতে নিমজ্জিত এখনও, এবং এখানকার মানুষরা এখনও পানিবন্দী অবস্থায় তাদের জীবনযাপন করছেন। সরকারি যে হিসেবটা রয়েছে সেই হিসেবে আমরা যেটা দেখেছি, 8 লাখ মানুষ এখনও পানিবন্দী। যদিও এই পানিবন্দী মানুষজনের সহায়তায় স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সরকার এগিয়ে এসেছে, তারা চেষ্টা করছে পানিবন্দী মানুষকে সহযোগিতা করার, যাতে করে এই দুর্ভোগ এবং দুর্যোগে তারা একটু ভালো থাকেন। আপনি যেমনটি বলছিলেন যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের একটি এলাকা, নগরীর 24 নম্বর ওয়ার্ডে, এবং 23টি ওয়ার্ড এখনও কিন্তু পানির নিচে নিমজ্জিত, এবং এই 23টি ওয়ার্ডের বাসিন্দারা পানিবন্দী হয়ে রয়েছেন। এবং আমার সাথে এই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন জনাব হুমায়ুন কবির সুহিন। আসলে জানতে চাইব যে এই পানিবন্দী মানুষগুলোকে আপনারা কিভাবে সহায়তা
সহায়তা করছেন, যদি একটু বলেন। এই বন্যা মোকাবেলায় আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে আমাদের এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুকনা খাবার, রান্না করা খাবার, তারপরে পানি বিশুদ্ধকরণ ঔষধ, স্লাইন, খাবার স্লাইন, পাশাপাশি আমাদের একটা মেডিকেল টিম কয়েকটি রেডি রাখা হয়েছে, আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আমরা আসলে চেষ্টা করতেছি সার্বিকভাবে যে এই বন্যা পরিস্থিতিতে আমাদের যে জনগণ আছে তাদেরকে সহায়তা করার জন্য। অনেক ধন্যবাদ। আপনি শুনলেন যে এই জনপ্রতিনিধি যেভাবে বললেন যে তারা চেষ্টা করছেন পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর। আর আপনার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে দিই যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। আমাদেরকে যেটা জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে, যে উপরে উজানে যে মেঘালয় রয়েছে সেখানে বৃষ্টিপাত কমেছে। সিলেটেও আজ তেমন একটা বৃষ্টিপাত হয়নি। যদি এই অবস্থা অব্যাহত থাকে তাহলে 2-1 দিনের মধ্যে সিলেটের বন্যা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হবে। দুলা, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির আমার কাছে সর্বশেষ তথ্য। সাকি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত করার কারণে বন্যার প্রকোপ বেড়েছে। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সরকার আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে না পারায় মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিএনপির সব স্তরের নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। বিশেষজ্ঞদের অভিমত, সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। একই অঞ্চলে প্রতি বছর বন্যা হওয়ার পরেও আর্লি ওয়ার্নিং সিস্টেম, যেটা তারা বলেছিল, সেই আর্লি ওয়ার্নিং সিস্টেম গড়ে তুলতে সক্ষম হয়নি সরকার। মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া যে সরকারের কর্মসূচি, সে সরকারের দ্বারা একটি জাতির সর্বাঙ্গীন উন্নতি লাভ কখনোই সম্ভব নয়। ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বিএনপি দেশের ক্ষতি করছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষা করেই সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। দলের যৌথ সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। নীলাদ্রি শেখর রিপোর্ট। দেশের মানচিত্র ঘিরে থাকা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের আশ্রয় দেয়া থেকে শুরু করে সশস্ত্র সংগ্রামে সহযোগিতার মধ্যে দিয়ে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হয়ে রয়েছে ভারত। সেই সম্পর্কে আরও নতুন মাত্রা যোগ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 15 দিনের মাথায় আগামী শুক্রবার আবারও দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভায় প্রধানমন্ত্রীর ভারত সফর এবং দুদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক। জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। ভারতের সাথে সেই কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ আমরা করছি আমাদের জাতীয় স্বার্থে। এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের নিয়মিত খোঁজ রাখছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট অঞ্চলে জনপ্রতিনিধি, দলীয় নেতা কর্মীদের আহ্বান জানাই পানিবন্দী জনগণকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা সকল দুর্যোগ দুর্বিপাকে
মানুষের পাশে থেকেছে, বরাবরের ন্যায় এবারও থাকবে। উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দেশে বৃক্ষরোপণ, সাইকেল র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আওয়ামী লীগ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবারে নিও কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। বিশ্বকাপ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? দোলা, আপনাকে ধন্যবাদ। আমি শুরু করব গত রাতেই আমাদের ওয়েস্ট ইন্ডিজে এন্টিকা যিনি রয়েছেন, আমাদের বিশেষ প্রতিনিধি সাইদুর রহমান শামীম, তার সঙ্গে আমি কথা বলছিলাম এবং তিনি বলছিলেন যে বাংলাদেশের অনুশীলনের পরেই কিন্তু অস্ট্রেলিয়া দল অনুশীলন করেছে এবং তিনি বলছেন যে নেটে বড় বড় 6 মারছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। এই কথাটি বললাম এই কারণে যে এখন এই টি-20তে যে সবচেয়ে প্রচলিত শব্দ সেটি হচ্ছে পাওয়ার হিটিং। সেটিতে কিন্তু সাবেকদের থেকে শুরু করে যে ক্রিকেটীয় বিশ্লেষণ সেখানে বলছে যে আমাদের ব্যাটারদের এই পাওয়ার হিটিংয়ে দুর্বলতা রয়েছে এবং আমরা কিন্তু অনেকদিন ধরেই দেখছি যে যারা টপ অর্ডার তারা রীতিমতো স্ট্রাগল করছেন। যদিও বাংলাদেশ দলের যে কোচ হাতুরে সিংয়ের তিনি বলেছেন যে প্রথম রাউন্ডে আসলে সেইভাবে টপ অর্ডার রান পাননি, কিন্তু সেই কথা কিন্তু এখন আর বলা যাবে না। আমরা সুপার 8-এর যে 2টি ম্যাচ হয়েছে সেগুলো যদি দেখি, গত রাতে কুইন্টন ডিকক 40 বলে 74 রানের একটি ইনিংস খেলেছেন এবং সাউথ আফ্রিকা 194 রান করার পরেও কিন্তু ইউএসএ দুর্দান্ত ফাইট করেছে, মাত্র 18 রানে খেলেছে এবং সেখানেও ইউএসএর ওপেনার গৌস তিনিও 80-র উপরে একটি ইনিংস খেলেছেন। আজকেও কিন্তু একই অবস্থা, ওয়েস্ট ইন্ডিজের 180 রানের জবাবে ইংল্যান্ড 15 বল হাতে রেখে 8 উইকেট হাতে রেখে জিতে গেছে এবং ওপেনার 84 রানে একটি ইনিংস খেলেছেন। সো টপ অর্ডারদের রান পেতেই হবে। আর আমি যদি একটু বলি যে রিশাদকে নিয়ে অস্ট্রেলিয়ার আলাদা চিন্তাভাবনা রয়েছে। এখন যে ভিডিও অ্যানালিস্ট ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ, তারা অ্যানালাইজ করে বোলাররা কি কোন গ্রিপে বোলিং করছে এবং ব্যাটাররা তারা তাদের ব্যাট লিফ থেকে শুরু করে ফুটওয়ার্ক সব কিছু অ্যানালিস্ট করে তারা কিন্তু সিদ্ধান্ত নেয় যে তার দুর্বল দিক কোনটা, শক্তিশালী দিক কোনটা। তো রিশাদকে নিয়ে যেমন অস্ট্রেলিয়া ভাবছে, আমাদেরও কিন্তু বাংলাদেশেও কিন্তু অস্ট্রেলিয়ার যে স্পিনার অ্যাডাম জাম্পাকে নিয়ে আলাদা রণকৌশল সাজাতে হবে। কিন্তু এই মুহূর্তে তিনি সেরা স্পিনার এবং এই ওয়ার্ল্ড কাপে তিনি অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেটার হিসেবে প্রথম 100-র বেশি উইকেট পেয়েছেন এবং যাকে বলা হচ্ছে শেন ওয়ার্নের যোগ্য উত্তরসূরি। তো আমার মনে হয় যে পিচ এবং কন্ডিশন দেখে দল নির্বাচন করতে হবে এবং এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। দোলা। রাহুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। টি-20 বিশ্বকাপ থেকে দেশে ফেরা উগান্ডার ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই পাপুয়া নিউগিনিকে 3 উইকেটে হারিয়েছে দলটি। টি-20 বিশ্বকাপে তাদের অভিষেকের মাধ্যমে ইতিহাস তৈরি করা ও এক জয় নিয়ে দেশে ফেরার পর জনগণ তাদের স্বাগত জানায়। গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও এক জয়ে উগান্ডার ক্রিকেট প্রেমীরা খুশি। বিমানবন্দর থেকে ক্রিকেটারদের ছাদখোলা বাসে করে শহর প্রদক্ষিণ করা হয়। এরপর ক্রিকেট বোর্ডের আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেন ক্রিকেটাররা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। ক্লিন সিটি গ্রিন সিটি রাজশাহীকে পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা। মহানগরীর 30টি ওয়ার্ড 28টি এসটিএসে বর্জ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্জ্য অপসারণে রাষ্ট্রীয় পরিচ্ছন্নতা বিভাগের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এই কার্যক্রম নিয়ন্ত্রণে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কোরবানির বর্জ্য অপসারণ ও শহর পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছেন 1394 জন কর্মী। প্রায় 400 ভ্যান, 2টি স্ট্রিট রোলার, 6টি ট্রাক্টর, ডাবল ট্রলি, 15টি হাইড্রোলিক ট্রাক, 2টি ওয়াটার ট্যাঙ্কার এই কার্যক্রমে যুক্ত রয়েছে। ঈদের দিন কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এরপর তিনি নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ।
এবারই প্রথম টাঙ্গাইলে বাড়ি 2 হলুদ জাতের তরমুজের আবাদ হয়েছে। প্রথম বছরই ভালো ফলন পেয়েছেন কৃষক। লাল তরমুজের চেয়ে মিষ্টি হওয়ায় এই তরমুজ নিয়ে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আর খরচ বাদ দিয়ে দ্বিগুণের বেশি লাভ করার আশা করছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাগেরহাটে জলবায়ুর বৈরী প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের ভূমিকা ও বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। দেশের সবুজ বেষ্টনী তৈরির অংশ হিসেবে জেলার ফকিরহাটের বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ শেখ ও খুলনা গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার বঙ্গ কমল বসু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুল মোড়ল সহ বিশিষ্টজনেরা। পরে বিদ্যালয়ের প্রাঙ্গণে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বনজ, ফলজ এবং ঔষধি সকল ধরনের গাছ আনা হয়েছে। পরবর্তী প্রজন্ম অবশ্যই এটিকে কন্টিনিউ করবে। জলবায়ুর বৈরী প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব ও বৃক্ষরোপণ কর্মসূচি 2024 বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতায় আজকে অনুষ্ঠিত হচ্ছে। এবারে খেলার খবর।